হরিপুর গ্রামে আদিত্য নামের একজন খুব গরিব কৃষক ছিল। তার নিজের নামে কোনো জমি ছিল না। একদিন সকালে সে ক্ষেতের দিকে যাচ্ছিল। তখনই তার স্ত্রী তাকে বলল, ওগো, এই দারিদ্র্যের বোঝা কবে হালকা হবে গো? আমাদের আর ছেলে মেয়েদের কি সবসময় খালি পেটেই ঘুমাতে হবে? আজও দেখো সেই একই অবস্থা, রান্নাঘরে এক চিমটে আটাও নেই। বলো তো, আজ দিনটা কিভাবে কাটবে আমাদের? আরে ভাগ্যবতী, চিন্তা কেন করছো? আজ আমি তো ফসল কাটতেই যাচ্ছি। এতদিন পরিশ্রমের পর আজ আমাদের ফসল কাটার দিন এসেছে। এবার শুধু আমাদের ফসলটা ভালো দামে বিক্রি হয়ে যাক। হ্যাঁ ভাগ্যবতী, আশা তো আছে যে এবার ফসল ভালো দামে বিক্রি হবে। যা হবে দেখা যাবে। আচ্ছা, এখন আমি চলি। দেরি হলে মাথায় সূর্য চড়ে বসবে, তখন ফসল কাটতে খুব অসুবিধা হবে। এই কথা বলে আদিত্য ক্ষেতের দিকে চলে গেল। আদিত্য তার ক্ষেতের ফসল কাটছিল। তখনই গ্রামের মহাজন তার সঙ্গী বিল্লাকে নিয়ে সেখানে এলো। আদিত্য, ফসল কাটা বন্ধ করো। আপনি এ কেমন কথা বলছেন মহাজন? যদি আমি ফসল না কাটি তাহলে ফসল তো নষ্ট হয়ে যাবে। আদিত্য, আজ তোমার ঋণ শোধ করার শেষ তারিখ ছিল, যা তুমি শোধ করতে পারোনি। তাই তোমার এই ক্ষেত ফসল সহ এখন আমার। মনে আছে, ঋণ নেওয়ার আগে তুমি একটা সাদা কাগজে টিপসই দিয়েছিলে? সেই কাগজে ঋণ শোধ করার শেষ তারিখ লেখা ছিল। এই কথা শুনে আদিত্য কাঁদতে লাগলো। মহাজন, তুমি খুব ভালো করেই জানো যে কিছুদিন পর আমার মেয়ে রাধার বিয়ে। যদি তুমি আমার ক্ষেত ফসল সহ কেড়ে নাও, তাহলে আমি তার বিয়ে কিভাবে দেব? তোমার মেয়ের সৌন্দর্যের কথা আমার চাকর বিল্লা প্রায়ই বলে। একটা কাজ কেন করছো না? রাধার বিয়ে আমার সাথে দিয়ে দাও। বিনিময়ে তোমার সব ঋণ আমি মাফ করে দেব। এই কথা শোনা মাত্রই আদিত্য খুব রেগে মহাজনকে বলল, এ কি আবল তাবল কথা বলছো? তোমার লজ্জা হওয়া উচিত মহাজন। রাধা তোমার মেয়ের বয়সী। তখনই বিল্লা আদিত্যকে ধাক্কা দিল এবং আদিত্য মাটিতে পড়ে গেল আর তাকে ক্ষেত থেকে বের করে দেওয়া হলো। আদিত্য চোখে জল নিয়ে বাড়িতে চলে এলো। কি হয়েছে গো? তোমার চোখে জল কেন? তোমার তো আজ ফসল কেটে আনার কথা ছিল। আদিত্য কাঁদতে কাঁদতে সব ঘটনা বলতে লাগলো। বিন্দিয়া মাথায় হাত দিয়ে বলল, হায় ভগবান, কিছুদিন পরই তো রাধার বিয়ে। সবকিছু কিভাবে হবে এখন? যদি রাধার বিয়ে ভেঙে যায়, তাহলে যে আমরা কাউকে আর মুখ দেখাতে পারবো না গো। আদিত্য হাউ মাউ করে কাঁদতে লাগলো। তখনই বিন্দিয়ার চোখে রাগ দেখা গেল। যখন ওই নরাধম মহাজন আমাদের মেয়ে রাধাকে বিয়ে করার কথা বলল, তখন তোমার তো তার মুখ ভেঙে দেওয়া উচিত ছিল। সেখানে তখন রাধা এলো এবং চোখে জল নিয়ে তার বাবাকে বলল, বাবা, চিন্তা করো না, ঈশ্বরের উপরে ভরসা রাখো। দেখো, সব ঠিক হয়ে যাবে। নিজেকে আর কষ্ট দিও না গো। যদিও আমাদের খারাপ সময় এসেছে, তবুও বিশ্বাস করো, আমাদের এতেই ভালো হবে। দেখো, রাধা একজন খুব ধার্মিক মেয়ে ছিল। এইভাবেই কিছুদিন কেটে গেল। একদিন বিন্দিয়া আদিত্যকে বলল, হে ঈশ্বর, আর কতদিন আমাদের এরকম দিন দেখতে হবে? আর কতদিন তুমি বা এইভাবে বসে থাকবে? তুমি কিছু করছো না কেন? হ্যাঁ ভাগ্যবতী, মন তো চায় কিছু করতে, কিন্তু আমাকে কেউ কাজও দেয় না। আর চাষাবাদ ছাড়া আমি আর কি বা করতে পারি? এখন যা হওয়ার তা তো হয়েই গেছে। সবার আগে এখন তো পেট চালানোর ব্যবস্থা করা উচিত। আচ্ছা, তুমি একটা কাজ কেন করছো না? জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে এসো আর বাড়িতে নিয়ে আসো সেইগুলো। কিছু কাঠ বাজারে বিক্রি করে দেবে আর কিছু কাঠ ঘরের কাজে লাগবে।
অন্তত আমাদের পরিবারের পেট ভরে খাবার তো জুটবে। বিন্দিয়ার পরামর্শ আদিত্যের ভালো লাগলো। আদিত্য কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো এবং গাছ কাটতে লাগলো। তখনই একটা টিয়া পাখি খুব দ্রুত উড়ে সেখান দিয়ে যাচ্ছিল, আর একটা ধারালো শাখার সাথে ধাক্কা খেয়ে আদিত্যর পায়ের কাছে পড়ে গেল। টিয়াটার পা থেকে রক্ত বের হতে লাগলো। হে ভগবান, বেচারা টিয়াটার ডানা খুব খারাপভাবে জখম হয়েছে, আর এর পা থেকেও রক্ত পড়ছে। বলে আদিত্য সেই টিয়াটাকে খুব ভালোবেসে হাতে তুলে নিল এবং জঙ্গলের কাঁচা মাটি টিয়াটার ক্ষতের উপরে লাগাতে লাগাতে বলল, আমার টিয়া, এই মাটিতে অনেক শক্তি আছে। তুমি তো খুব দয়ালু মানুষ, এবং তোমার শেষ কথাটা আমার খুব ভালো লেগেছে, যে জঙ্গলের মাটিতে অনেক শক্তি আছে। টিয়াটার মুখ থেকে মানুষের ভাষা শুনে আদিত্য অবাক হয়ে গেল। টিয়া তো অনেক দেখেছি, কিন্তু তুমি তো খুব অদ্ভুত, মানুষের ভাষায় কথা বলছো। মনে হচ্ছিল যেন আমি কোনো মানুষের সাথেই কথা বলছি। তুমি কি টিয়া নাকি অন্য কিছু? টিয়াটা ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, আমি টিয়াই, শুধু এতটুকু জেনে নাও যে আমি কোনো ক্ষতি করব না। তোমার কাতরানি শুনে মনে হচ্ছে তোমার শরীরের অন্য কোথাও কষ্ট আছে। হ্যাঁ, আমি অনেক দিন ধরেই অসুস্থ, এই জন্যেই প্রায় উঠতে গিয়ে আমার ডানা কাজ করা বন্ধ করে দেয় এবং আমি কোথাও না কোথাও ধাক্কা খেয়ে পড়ে যাই। আদিত্যের সেই টিয়াটার উপরে খুব মায়া হলো। তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে? হ্যাঁ, কেন নয়, এমনিতেও আমি জঙ্গলে একা থেকে বিরক্ত হয়ে গেছি। আদিত্য সেই টিয়াটাকে বাড়িতে নিয়ে এলো এবং সব ঘটনা তার স্ত্রী বিন্দিয়া ও মেয়ে রাধাকে বলল। বিন্দিয়া অবাক হয়ে টিয়াটার দিকে তাকিয়ে বলল, মিঠু, তোমার এখানে আর চিন্তা করার কোনো দরকার নেই। মিঠু নাম শুনে টিয়াটা খুব খুশি হয়ে গেল। আরে, আপনি তো আমার নামও রেখে দিলেন। আমাদের গ্রামে তো টিয়াকে আদর করে মিঠু বলেই ডাকে। তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? হ্যাঁ, আমি তোমার সাথে বন্ধুত্ব অবশ্যই করব, তুমি তো খুব মিষ্টি মেয়ে। সেই দিন থেকে মিঠু আদিত্যের বাড়িতেই থাকতে লাগলো, সময় কাটতে লাগলো এবং দেখতে দেখতে মিঠু আদিত্যের পরিবারের একজন সদস্যের মতন হয়ে গেল। একদিন মিঠু দেখল যে আদিত্য এবং তার স্ত্রীর চোখে জল। মিঠু তখনই আদিত্যের কাছে গিয়ে বলল, কি হয়েছে, তোমরা কাঁদছো কেন? বলছি মিঠু, এখন তুমি আমাদের বাড়ির সদস্য হয়ে গেছো। আসলে আমাদের মেয়ের বিয়ের হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের ঠিক আগেই মহাজন আমাদের ক্ষেত কেড়ে নিল। কিন্তু মহাজন তোমার ক্ষেত কিভাবে কেড়ে নিল? কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল এবং আমার কাছে টাকা ছিল না, তাই আমি ঋণ চাইতে মহাজনের কাছে গেলাম। মহাজন সাদা কাগজে আমাকে টিপসই লাগিয়ে নিল, এই শর্তে যে যদি আমি ঋণ শোধ করতে না পারি তাহলে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে সে আমার ক্ষেত তার অধিকারে নিয়ে যেতে পারবে। আমি ঋণ শোধ করতে পারলাম না। যেদিন ফসল কাটতে গিয়েছিলাম সেদিনই শেষ তারিখ ছিল। আমি তাকে অনেক অনুনয় বিনয় করলাম, কিন্তু মহাজন মানল না। এই কথা শুনে মিঠু খুব রেগে গেল। যদি মহাজন চাইতো তাহলে তোমাকে একদিনের সময় দিতে পারত, তুমি ফসল বিক্রি করে তার ঋণ শোধ করতে পারতে। জানি, কিন্তু উল্টে সে আমার মেয়ের উপর খারাপ নজর রাখে। বলছিল যে রাধার হাত তাকে দিয়ে দাও, তাহলে সে আমার ঋণ মাফ করে দেবে। এখন তুমিই বলো মিঠু, আমি আমার যুবতী মেয়েকে একজন বুড়ো লম্পট মহাজনের হাতে কিভাবে তুলে দিতে পারি? মিঠু তাদের দুজনের কথা শুনে গভীর চিন্তায় ডুবে গেল এবং কিছুক্ষণ পর বলল, চিন্তা করো না, আমি অসুস্থ ছিলাম এবং আহত হয়ে তোমার পায়ের কাছে পড়েছিলাম। তুমি আমার রক্ত মাটি দিয়ে বন্ধ করে আমার চিকিৎসা করেছো এবং আমাকে বাড়িতে এনে
আমার সেবা করেছো, আমারও কর্তব্য হয় যে আমি তোমাকে সাহায্য করি। তুমি তো একটা টিয়া, তুমি আমাদের কিভাবে সাহায্য করতে পারো? আমি জঙ্গলে থাকি এবং জঙ্গলের অনেক রহস্য জানি, চলো আমার সাথে। এই কথা বলে মিঠু আদিত্যকে জঙ্গলের গভীরে নিয়ে গেল। সেটা ছিল জঙ্গলের এক অজানা অংশ। আদিত্য দেখল যে সেখানে অনেক ধরনের গাছগাছালি জন্মেছে। মিঠু, এখানে তো অনেক গাছগাছালি জন্মেছে। এই গাছগাছালি তোমার জন্য কোনো গুপ্তধনের থেকে কম নয়। আর সেটা কিভাবে? আমি জানি যে কোন গাছগাছালি কোন রোগের চিকিৎসার কাজে লাগে। তুমি এই গাছগাছালিগুলো তুলে নাও, আমি তোমাকে রাতের বেলায় এক এক করে সবগুলো রহস্য বলে দেব যে এটা কোন রোগের চিকিৎসার কাজে লাগে। এই গাছগাছালিগুলো এক প্রকার জাদুকরি, যা রোগের চিহ্ন পর্যন্ত মুছে দেবে। এভাবে তুমি কম সময়ে অনেক বেশি টাকা রোজগার করতে পারো। তুমি তো একদম সঠিক কথা বলেছ, আর এভাবে আমার গ্রামে মান সম্মানও বেড়ে যাবে। আদিত্য অনেক গাছগাছালি তুলল এবং মিঠুর সাথে বাড়ি ফিরে এলো। রাতের বেলায় মিঠু আদিত্যকে সেই গাছগাছালিগুলোর সব ব্যবহার বুঝিয়ে দিল। পরের দিন সকালে আদিত্য গ্রামে একটি দোকান ভাড়া নিয়ে সব গাছগাছালি রেখে বসে পড়ল। হঠাৎ সেখান দিয়ে মহাজন যাচ্ছিল। মহাজন আদিত্যকে সেখানে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল। আরে কি হয়েছে আদিত্য? মনে হচ্ছে চাষবাদ ছেড়ে এখন ডাক্তারি শুরু করে দিয়েছো। এত গাছগাছালি কোত্থেকে তুলে নিয়ে এসেছো? নিজের কাজে মন দাও মহাজন, তুমি আমার ক্ষেত কেড়ে নিয়েছো, তাই আমি অন্য কোনো রাস্তা খুঁজে নেব। আমি এই গ্রামের মহাজন এবং আমি খুব ভালো করেই জানি যে তুমি কোনো ডাক্তার নও এবং তুমি ডাক্তারির কোনো শিক্ষাও নাওনি। তুমি নিশ্চয়ই তোমার খারাপ গাছগাছালি দিয়ে কাউকে না কাউকে আরো বেশি অসুস্থ করে তুলবে। যদি এমন হয় তাহলে আমি তোমাকে এবং তোমার স্ত্রীকে ধাক্কা দিয়ে বের করে দেবো আর রাধাকে জোর করে আমার স্ত্রী করে নেব। এই কথা বলে মহাজন আদিত্যকে উপহাস করতে করতে সেখান থেকে চলে গেল। মিঠু রেগে আদিত্যকে বলল, চিন্তা করো না, তুমি দেখবে তোমার সময় কিভাবে বদলায়। সেই দিন আদিত্যের কাছে কেউ এলো না। পরের দিন সকালে আদিত্য মিঠুকে বলল, কাল তো সারা দিন বসেই ছিলাম, যদি এমন চলতে থাকে তাহলে আমি তো দোকানের ভাড়া পর্যন্ত দিতে পারবো না। একটু ধৈর্য ধরো এবং দেখো ধৈর্যশীলদের সাথে ভাগ্য কিভাবে থাকে। পরের দিন সকালে একজন বুড়ো লোক আদিত্যের কাছে এলো। আমার পায়ে অনেক বছর ধরে ব্যথা, সব জায়গায় ডাক্তারকে দেখিয়েছি কিন্তু কোনো আরাম পাইনি। ভাবলাম তোমার কাছ থেকেই কোনো গাছগাছালি নিয়ে দেখি। আদিত্য তাকে একটা গাছগাছালি দিল। সেই লোকটা গাছগাছালি নিয়ে চলে গেল। পরের দিন সকালেই সেই বুড়ো লোকটা দৌড়াতে দৌড়াতে আদিত্যের কাছে এলো। তোমার গাছগাছালি যখন থেকে আমি আমার পায়ে ব্যবহার করেছি তখন থেকে আমার পা ঠিক তেমনি অনুভব করছি যেমন আমি যখন 17 বছরের যুবক ছিলাম। এই কথা শুনে আদিত্য খুব খুশি হয়ে গেল। কিছুদিনের মধ্যেই আদিত্যের কাছে মানুষের ভিড় জমতে লাগলো। যে কোনো রোগে আক্রান্ত ব্যক্তি আদিত্যর কাছে যেত। সে পরের দিন অনেক টাকা নিয়ে ফিরে আসতো আর বলতো, রোগটা তো শিকড় থেকে শেষ হয়ে গেছে, যা বড় বড় দক্ষ ডাক্তাররাও শেষ করতে পারছিল না। কিছুদিনের মধ্যেই আদিত্য তার গ্রামের একজন দক্ষ ডাক্তার হয়ে উঠেছিল। তার খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়তে লাগলো।
আদিত্যের দারিদ্র্য শেষ হয়ে গিয়েছিল। এখন তার কাছে একটা খুব সুন্দর বাড়ি ছিল এবং সেই বাড়িতে কাজ করার জন্য চাকর বাকরও ছিল। একদিন আদিত্য তার দোকানে বসেছিল। তখনই রামলাল নামের একজন লোক তার কাছে এলো এবং হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও আদিত্য, আমি তোমার মেয়েকে আমার বাড়ির বউ বানাতে অস্বীকার করেছিলাম তোমার দারিদ্রতা দেখে, কিন্তু এখন আমি চাই যে তোমার মেয়ে আমার বাড়িরই বউ হোক। ক্ষমা করুন রামলালজি, আপনি দারিদ্র্যের সময় আমার সাথ ছেড়ে দিয়েছিলেন। এখন আপনি আমার টাকা দেখে আমার মেয়েকে চাইতে এসেছেন। এখন আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আমি তার সম্পর্ক অন্য গ্রামের মোড়ল রতন সিং এর ছেলের সাথে ঠিক করে দিয়েছি। রামলাল মুখ ঝুলিয়ে সেখান থেকে চলে গেল। মিঠু হাসতে হাসতে আদিত্যকে বলল, তোমাকে বলেছিলাম না যে তোমার ভাগ্য বদলাতে চলেছে? সবকিছু তোমার জন্যই হয়েছে মিঠু। এখন আমার মেয়ে রাধার কথাটা মনে পড়ছে, যখন সে বলেছিল যে যা কিছু হয় ভালোর জন্যই হয়। যদি মহাজন আমার জমি দখল না করত, তাহলে আমি জঙ্গলে কাঠ কাটতে যেতাম না, আর তোমার সাথে আমার দেখাও হতো না। আমার ভাগ্য বদলাতো না, আর না আমি এত ধনী হতাম। এই কথা শুনে মিঠু হাসতে লাগলো। অন্যদিকে মহাজন রেগে তার প্রাসাদের মধ্যে ঘোরাঘুরি করছিল। তখনই তার স্ত্রী সেখানে এসে পৌঁছালো। এই যে শোনো, ঘোরাঘুরি করে আর কিছুই হবে না। তোমার মান সম্মান সব শেষ হয়ে গেছে, বুঝলে? এখন গ্রামে আদিত্যেরই মান সম্মান। সত্যিটা হলো যে ডাক্তার হিসেবে আদিত্য এই গ্রামের দ্বিতীয় জমিদার হয়ে গেছে। তুমি তো শুধু নামেই জমিদার রয়ে গেছো এখন। আবল তাবল বকা বন্ধ করো তো এবং ঘরে যাও, আমাকে কিছু ভাবতে দাও। মহাজনের স্ত্রী মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে গেল। তখনই সেখানে বিল্লা এলো। মহাজন বিল্লাকে বলল, সবকিছু এভাবে হঠাৎ করে হয় না বিল্লা। যতদূর আমি আদিত্যকে চিনি, সে গাছগাছালি সম্পর্কে কিছুই জানে না। আর যে ধরনের গাছগাছালি তার দোকানে থাকে, সেগুলো জঙ্গলের গভীরে পাওয়া যায়। বুঝতে পারছি না যে আদিত্য সেই গাছগাছালিগুলোর ব্যবহার সম্পর্কে কিভাবে জানতে পারল। আর এই প্রতিভার জন্যেই আজ তার মান সম্মান পুরো রাজ্যে বেড়ে গেছে। আমি তো এমনও শুনেছি যে তার খ্যাতি রাজমহল পর্যন্ত পৌঁছে গেছে। যদি এমন চলতে থাকে, তাহলে সেই দিন আর দূরে নেই যখন মহারাজ নিজেই এসে আদিত্যকে সম্মানিত করবেন। আমার কখনো কখনো তার টিয়াটার উপর সন্দেহ হয়। আমি আগে কখনো আদিত্যের কাছে কোনো টিয়া দেখিনি, কিন্তু এখন দেখি যে সেই টিয়াটা আদিত্যের সাথে সব সময় থাকে। যাও এবং আদিত্য ও টিয়াটার উপর নজর রাখো। আমার পুরো বিশ্বাস আছে যে এই সব কিছুর মূলে সেই টিয়াটাই। সেই দিন থেকেই বিল্লা আদিত্যের টিয়াটার উপরে নজর রাখতে লাগলো। একদিন বিল্লা দেখলো যে টিয়াটা আদিত্যকে গাছগাছালি সম্পর্কে কিছু বলছে। এটা দেখে বিল্লা পুরোপুরি অবাক হয়ে গেল এবং নিজের মনে বলল, মহাজনের বুদ্ধির জবাব নেই, সে একদম সঠিক আন্দাজ করেছিল। এটা টিয়া কম, কোনো রহস্য বেশি মনে হচ্ছে। একটা টিয়া কিভাবে এত স্পষ্টভাবে মানুষের ভাষায় কথা বলতে পারে? বিল্লা দৌড়াতে দৌড়াতে মহাজনের প্রাসাদের দিকে চলতে লাগলো। বিল্লা মহাজনের কাছে গিয়ে সব ঘটনা বলতে বলতে বলল, আমি নিজের চোখে দেখেছি মহাজন। সেই টিয়াটা এক একটা গাছগাছালির ব্যবহার সম্পর্কে বলছিল, এবং সেটাও মানুষের কণ্ঠে। এই কথা শুনে মহাজন খুব অবাক হয়ে গেল। আমার সন্দেহ সঠিক প্রমাণিত হলো বিল্লা। যে কোনো মূল্যে সেই টিয়াটাকে ধরে এখানে নিয়ে আসো। কিন্তু আপনি সেই টিয়াটা নিয়ে কি করবেন? কি করব? আমি তাকে জিজ্ঞাসা করব যে সে জঙ্গলের কোন গভীর অংশ থেকে গাছগাছালি তুলে নিয়ে আসে, আর আমি তার কাছ থেকে গাছগাছালিগুলোর ব্যবহার সম্পর্কেও জানবো। আদিত্য তো বোকা যে এত কিছু জানার পরেও শুধু এতটুকু টাকা রোজগার করতে পেরেছে। যদি তার জায়গায় আমি থাকতাম, তাহলে এত টাকা রোজগার করতাম যে আমার প্রজন্ম বসে বসে খেত।
এমন গাছগাছালির জ্ঞান যা খেলে মানুষের রোগ শিকড় থেকে শেষ হয়ে যাবে, তার মুখের দাম আদায় করা যায়। এই কথা শুনে বিল্লা হাসতে লাগলো। চিন্তা করো না, সন্ধ্যায় আদিত্য কিছুক্ষণ বাইরে সবজি কিনতে যায়। সেই সময় টিয়াটা তার সাথে থাকে না, মানে সে বাড়িতেই থাকে। আমি এই সুযোগের সদ্ব্যবহার করে সেই টিয়াটাকে ধরে এখানে নিয়ে আসব। সন্ধ্যায় বিল্লা আদিত্যর বাড়ির বাইরে নজর রাখতে লাগলো। যেই আদিত্য বাড়ি থেকে বাইরে বের হলো এবং বাজারের দিকে গেল, বিল্লা তখনই তার বাড়িতে ঢুকে গেল। সেই সময় টিয়াটা রাধার সাথে কথা বলছিল। রাধা বিল্লাকে দেখে খুব অবাক হয়ে গেল। তখনই সেখানে আদিত্যর মা বিন্দিয়া এলো। এ কি, তুমি এখানে কি করছো? বিল্লা টিয়াটার দিকে এগিয়ে যেতে লাগলো। তুমি মিঠুর কাছে কেন আসছো? এই কথা বলে বিন্দিয়া মিঠুর সামনে চলে এলো। বিল্লা বিন্দিয়াকে ধাক্কা দিল। সে তখনই পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। বিল্লা মিঠুকে শক্ত করে ধরে সেখান থেকে বাইরে পালিয়ে গেল। রাধা তখনই তার মায়ের কাছে গেল এবং বলল, মা, মা, তোমার জ্ঞান ফিরিয়ে আনো মা, মা। ঠিক তখনই সেখানে আদিত্য এলো। রাধা কাঁদতে কাঁদতে সব ঘটনা বলতে লাগলো। আদিত্যর চোখে রক্ত নেমে এলো। মহাজন, এখন আমি কোনো গরিব আদিত্য নই, আমি তোমাকে জীবিত ছাড়বো না। এই কথা বলে আদিত্য সোজা মহাজনের প্রাসাদের দিকে দৌড় দিল। অন্যদিকে মহাজন টিয়াটাকে বলল, এখন সোজা হয়ে আমাকে বলো যে তুমি গাছগাছালি জঙ্গলের কোন অংশ থেকে নিয়ে আসো। আমাকে সেখানে নিয়ে চলো এবং তার ব্যবহার সম্পর্কেও বলো। অসম্ভব, আমি জানি তুমি এর ভুল ব্যবহার করবে। তুমি তার মুখের দাম আদায় করে ধনী হবে। যখন আদিত্য খুব ন্যায্য দামে মানুষের চিকিৎসা করে এবং অনেক সময় তা বিনামূল্যেও করে। আমি শেষবারের মতো সতর্ক করছি, না হলে আমি তোমার গলা মটকে দেব। তুমি আমাকে মেরে ফেললেও আমি বলবো না। তখনই সেখানে আদিত্য এসে পৌঁছালো। মহাজন, আমার মিঠুকে ছেড়ে দাও। ছেড়ে দেব, কিন্তু যদি মিঠু আমার কথা না শোনে তাহলে সে তোমার কথাও শুনবে না, কারণ আমি তাকে জীবিত ছাড়বো না। তখন সেখানে মহাজনের স্ত্রীও এলো। আপনি একদম সঠিক কাজই করেছেন। একটা টিয়ার এত সাহস যে আপনার কথা মানতে অস্বীকার করে। মহাজন টিয়াটার গলা মুটকে দিল। মিঠু ব্যথায় চিৎকার করতে লাগলো। মহাজন মিঠুকে জোরে মাটিতে ছুঁড়ে ফেলল। পরের মুহূর্তেই একটি জোরে শব্দ হলো এবং রঙিন আলোতে সেই টিয়াটা একজন সুন্দর রাজপুত্রে পরিবর্তিত হয়ে গেল, যে আহত অবস্থায় পড়েছিল। এটা দেখে আদিত্য এবং মহাজন খুব অবাক হয়ে গেল। এভাবে দেখো না আদিত্য, আমি একজন অভিশপ্ত টিয়া ছিলাম। অনেক বছর আগে আমিও মহাজনের মতোই ভাবতাম। একদিন আমি জানতে পারলাম যে একজন সাধুর কাছে গাছগাছালির অসাধারণ জ্ঞান আছে। আমি খারাপ উদ্দেশ্যে সেই সাধুর কাছে গেলাম এবং তাকে আহত করলাম। সাধু আমাকে অভিশাপ দিয়ে একটি টিয়াতে রূপান্তরিত করে দিলেন। আমি কাঁদতে লাগলাম। তখন সাধু বললেন, যেদিন কোনো এমন মানুষ তোমাকে বাঁচাবে যার মন সোনার মতো বিশুদ্ধ হবে, তখন তোমার অভিশাপ ভাঙার সম্ভাবনা শুরু হবে। আর যদি তোমার মতো ভাবনা রাখা কোনো মানুষের হাতে তুমি আহত হও, তাহলে সেই দিনই তুমি পুরোপুরি মুক্ত হয়ে যাবে। কিন্তু মনে রেখো, অভিশাপ থেকে মুক্তির পর তোমার জীবনের শেষ মুহূর্ত হবে আজই সেই দিন। আর এখন আমি বুঝতে পারছি যে আমি কতটা স্বার্থপর ছিলাম। সাধু এটাও বলেছিলেন যে তিনি আমাকে একটি শক্তি দেবেন। অভিশাপ থেকে মুক্ত হওয়ার পর আমি যে কাউকেই তার দোষ অনুযায়ী শাস্তি দিতে পারবো।
এই কথা বলে সে রাগে মহাজন, বিল্লা এবং তার স্ত্রীর দিকে তাকাতে লাগলো। পরের মুহূর্তেই তাদের দুজনের শরীরে আগুন লেগে গেল এবং তারা জ্বলে ছাই হয়ে গেল। আমার কোনো দুঃখ নেই। আমি 1000 বছর ধরে অভিশপ্ত ছিলাম। এখন আমার বংশের কেউ বেঁচে নেই, আমার কোনো রাজমহলও নেই, কিন্তু আমি এই কথাতেই খুশি যে আমি অবশেষে মুক্তি পেলাম। এই কথা বলে রাজকুমার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আদিত্য তার রাজকীয় রীতিতে শেষকৃত্য করল। গ্রামবাসীরা মহাজনের আসল রূপ জেনে তার নিন্দা করতে লাগলো। দেখতে দেখতে আদিত্য পুরো রাজ্যের একজন দক্ষ ডাক্তার হয়ে গেল।